যখন কোনো দাওয়াতে যেতাম বা কোনো গ্যাদারিংয়ে যেতাম তখন অনেক আদর পেয়েছি, স্পেশালি মুরব্বীদের। মানে এক একজন দাদি নানি টাইপের একজন আসবে, তারপর সব দাদি নানিকে একত্রিত করে দেখো 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 মেয়েটা, আল্লাহ কি কিউট, এবং গালটাল টেনে আদর, এ লেভেলের আদর। হিলারি ক্লিন্টন বেশ আগে বলেছিলেন, পৃথিবীর সবচাইতে বড় প্রতিভার ভান্ডার হলো নারীরা। আর আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনয়শিল্পী নওরিন হাসান খান যিনি, তেমনই অনন্য প্রতিভার অধিকারিণী একজন অভিনেত্রী। প্রিয় এই মানুষটিকে নিয়ে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্টালিনার রূপকথায়। প্রায় ১৯ বছর আগে একটি টিভিসির মাধ্যমে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পান জেনি। পরবর্তীতে অভিনয় জগতেও পা রাখেন নওরিন হাসান খান জেনি। একটা ফোন করা যাবে প্লিজ, রমিজের রায়না, উড়োজাহাজ, মেহমান, একটি আদর্শ বিদ্যালয় তার উল্লেখযোগ্য কাজ। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মোবারকনামা এবং শ্যামাকাব্যতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি নওরিন হাসান খান জেনি। কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর স্যান্টালিনার রূপকথা এসে কেমন লাগছে? ভালো লাগছে, ভয়ও লাগছে। এই প্রথম আমি এই ধরনের কোনো শোতে এসেছি। মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে দেখা পাওয়াটাও ভালো, ওটার পিছনে একটা অ্যাট্রাকশন থাকে। সবসময় দেখা পেলে তো অ্যাট্রাকশনটা চলে যাবে। কিন্তু এই যে দুর্দান্ত কামব্যাক মোবারকনামার মাধ্যমে, এবং চরিত্র নিয়ে নিশ্চয়ই অনেক প্রশংসা পেয়েছেন আপনি। আমরা তো প্রশংসা করতে ভালোবাসি, কিন্তু যখন আপনি প্রশংসাগুলো পান কেমন লাগে ভেতরে, আরো এত বছর পরে যখন? খুব খুব ভালো লেগেছে। এত প্রশংসা পাবো সেটা আশা করিনি। ভেবেছিলাম যে হ্যাঁ, ২-৪ জন যদি দেখে একটু বলে যে হ্যাঁ তোমার কাজ দেখেছি, তোমার কাজ ভালো লেগেছে, বা কাছের মানুষরাই যদি বলে যে তোমার কাজ ভালো হয়েছে, তাহলে আই উড হ্যাভ বিন ওকে, মোর দ্যান হ্যাপি। এবার এমন এমন মানুষ বলেছে, সুবর্ণা মুস্তফা বলেছে, মিয়াপা বললেন, সবাই এতই এনকারেজ করেছে যে একটা লেভেলের ইটস ভেরি হাম্বলিং অ্যান্ড একটা দায়বদ্ধতা বাড়িয়ে দেয় যে আরও ভালো কাজ করা উচিত। সো ওই জায়গা থেকে ইট ওয়াজ ভেরি হাম্বলিং এক্সপিরিয়েন্স। যে চরিত্রগুলো আপনি প্লে করেছেন সেখানেও আপনাকে অলওয়েজ এই যিনি এখন আমার সামনে যিনি বসে আছেন সেরকম একদম ন্যাচারাল লুকে দেখা হয়েছে। তো পার্সোনালি কি আপনি আসলে উইথ মেকআপ একটু ইউজ টু, নাকি হচ্ছে উইদাউট মেকআপে মোর কমফোর্টেবল? চরিত্রের প্রয়োজনে চড়া মেকআপ আমি করেছি। যখন আমি প্রস্টিটিউটের ক্যারেক্টার করেছি, এই ধরনের ক্যারেক্টার যখন করতে হচ্ছে তখন চড়া মেকআপ দিতে হয়েছে, বিকজ দ্য ক্যারেক্টার ডিম্যান্ডস ইট। বাট নিজের পার্সোনাল লাইফে বা ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমি এমন মানুষ না যে সকালে উঠে একটুখানি লিপস্টিক দেয় বা আইব্রাউজগুলো ঠিক করে। আই এম নট দ্যাট। আমি একদমই আয়নার সামনে বেশি সময় কাটাই না, একদমই না। যে হ্যাঁ, একটা টাইমে আমার মনে হয়েছে আমার আয়না দেখতে ভালো লাগে না, বিকজ আমিও যে এখন বলছি যে আমরা বাইরের এটা করে ফেলি, আমি নিজেও ওটা করা শুরু করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ রং উইথ মি, আমার নিজেকে ভালো লাগছে না। বাট আমি তারপর নিজেকে রেকটিফাই করেছি যে আচ্ছা, আমি এইভাবে কেন চিন্তা করছি, দিস ইজ নট হাউ ইটস সাপোজ। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ইনার অ্যান্ড আউটার বিউটি নিয়ে আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি কথা বলি এখানে। আমরা যখন বসি যে আপনার ব্যাখ্যায় সৌন্দর্য বলতে কি বোঝেন, আপনার ভেতরকার সৌন্দর্যটাই আসলে কি, কিন্তু আমরা কোথাও না কোথাও ব্যক্তিত্বটাকে আমরা কিছুটা স্কিপ করে যাই। কিন্তু একজন মানুষের প্রেজেন্সটা বোধহয় তখনই তৈরি হয় যখন সে থাকে চরম ব্যক্তিত্ব সম্পন্ন। আপনি এত পার্সোনালিটিফুল কি করে, কিভাবে ধরে রেখেছেন, মেনটেন করেছেন এখন পর্যন্ত? আমি সবসময় বলি যে বি ইয়োরসেলফ। আরেকজন হয়তো লাভ নেই, আপনি নিজে বের করতে পারেন যে আপনার কাছে কি মনে হয় যে আপনি কি ল্যাক করেন। কোনো মানুষের কনফিডেন্সের অভাব থাকতে পারে, কোনো মানুষ আই কন্ট্যাক্ট করতে অকওয়ার্ড ফিল করতে পারে। আমি যেমন
স্টেজে উঠে পাবলিক স্পিকিং করতে আমার ভয় লাগে। এখন কি সেটা কাটিয়ে উঠেছেন? আমার এখনো লাগে। আমার ক্যামেরার সামনে কথা বলতে একটুও ভয় লাগে না, বাট আমার সামনে একটা মাইক দিয়ে যদি বলে এখন আপনি এটা বিষয়ে এটা কথা বলেন, বলেন, হ্যাঁ। হ্যাঁ তখনই আমার একদম হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, প্যানিক অ্যাটাকের মতো হবে। এবং সেটা আই ডোন্ট নো ওয়াই, সেটা চাইল্ডহুড থেকেই এটা। এবার যদি আউটার বিউটি নিয়ে একটু আলাপ করি, মানে এখন এত হিকটিক লাইফ, তারপরে এই যে ধুলো বালি সবকিছু থেকে নিজেকে তো প্রোটেক্ট করতে গেলে মিনিমাল কোনো যত্ন তো নিতেই হয়। মিনিমাল জায়গা থেকে কি করা হয়? ফেশিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, এগুলোর জন্য তো অ্যাটলিস্ট পার্লারে যাওয়া হয়। আমি একদম পার্লারে যাই না, আমি কোনো ফেশিয়াল করি না, আমি কোনো হেয়ার ট্রিটমেন্ট করি না, এমনকি আমি আইব্রোজ প্লাক করতেও পার্লারে যাই না। দ্য অনলি থিং যেটার জন্য আমি পার্লারে যাই হচ্ছে চুল কাটতে। 1.5 বছর পর চুলটা কাটি, আর এর মাঝখানে যতবার আমার ট্রিম প্রয়োজন হয় সেটাও আমি নিজে নিজে করে ফেলি। চুলের জন্য আমার শ্যাম্পু আর কন্ডিশনার, দ্যাট ইজ অলসো ভেরি বেসিক। সো আমি ইভেন হেয়ার মাস্ক লাগানো বা ফেস মাস্ক লাগানো, আমার কাছে মনে হয় যে ওগুলো করলে আমার ভয় লাগে যে কোন ইনগ্রিডিয়েন্ট আছে যে সেটাতে আর রিঅ্যাক্ট করবে। আমার আই হ্যাভ ড্রাই স্কিন, সো ওই জায়গা থেকে আমার একটু বেশি ইমোলিয়েন্ট বা বেশি ময়শ্চারাইজিং জিনিস ইউজ করতে হয়। পোশাকের ব্যাপারে কতটা সচেতন আপনি? একদমই না। কিন্তু মজার জিনিস কি জানেন, মানে আপনি যখন ড্রেস আপ করেন, সেটা হচ্ছে অভিনয়ের বাইরে ক্যাজুয়ালি, যখন আপনার সাথে আমার যতবারই দেখা হয়েছে, কোথাও একটা মনে হয়েছে আপনি কালার প্যালেট মিলিয়ে একটা ড্রেস পরেন। যেমন আজকে আপনার অ্যাটায়ার দেখে আমার মনে হচ্ছে না, বেশ সময় নিয়ে গুছিয়ে ভেবে চিন্তে পরে আসা। কতটা সত্যি? একদমই না। এই কালারটা আজকে ভালো লেগেছে, আচ্ছা। সো আমার মুডের উপর ডিপেন্ড করে যে আসলে আজকে আমার কোন কালার পরতে ইচ্ছা করছে। ইভেন ওয়েন আই এম বাইং ক্লোথস, যে আমি জানি এই টপের সাথে আমি আসলে এই প্যান্ট কিনবো বা এই স্কার্ট কিনবো এবং এটার সাথে এই জুতা আই হ্যাভ অ্যাট হোম, সো আমার একটা অটো সেট থাকে। তাহলে পোশাকের ব্যাপারে কি একটু চুজি আপনি? ডিজাইন, কাট? না, আমি মোস্ট অফ দ্য টাইম পোশাক কেনাই হয় আমার এখন কম, সত্যি কথা বলতে। যখন আমি শুটিং করতাম অনেক, তখন যেটা হতো চরিত্রের প্রয়োজনে পোশাক কেনা হতো, এখন আমি গিফট পাই। এর মধ্যে কি এমন গিফট পেয়েছেন এমন একটা মানুষের থেকে, দেখতে একটু ট্যাকি, একটু ফ্ল্যাশি, হ্যাঁ, কিন্তু আপনি মুখের উপর বলতেও পারছেন না না আমার পছন্দ হয়নি, এবং আপনাকে পড়তে হয়েছে, এরকম সিচুয়েশনে কি পড়েছেন এখন? আমি কোনোদিনই মুখের উপর বলবো না যে ইটস ট্যাকি অর ইটস ফ্ল্যাশি। কেউ একজন যদি গিফট কিনে, সে তো একটা সময় ব্যয় করে আমার জন্য ভেবেছে, ওইটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এবং ওই গিফটটা আমি তার সামনেই পড়ি। আই মেক শিওর যে আমি যখন তার বাসায় যাচ্ছি কোনো এক সময়, আমি যাতে ওই জিনিসটা পরে যাই, যাতে সে আমাকে দেখে যে তার দেয়া একটা জিনিস আমি পড়েছি। জীবনে চলতে গেলে তো নানা ধরনের সিচুয়েশন যেমন ফেস করতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়, আর মানুষের সাথে মিশতে গেলে এই যে নিন্দা, সমালোচনা, আবার ভালোবাসা, প্রশংসা, সবই তো আমরা পাই। একটা খুব প্রচলিত কথা আছে, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। এর ভেতর দিয়েও তো নিশ্চয়ই যেতে হচ্ছে। যখন এমন কেউ যে সামনে আপনার খুবই প্রশংসা করছে, ভালোবাসছে, জড়িয়ে ধরছে, কিন্তু পেছনে ফাটিয়ে নিন্দা করছে, এই ধরনের ব্যাপারটা আপনাকে কতটা এফেক্ট করে? কাজের ক্ষেত্রে খুব একটা এফেক্ট করে না। মানে সে যদি আমার কোনো কলিগ হয়, তার সাথে আমার সম্পর্কটা যদি শুধু কাজের ক্ষেত্রে হয়, সেটা আমাকে খুব একটা এফেক্ট করে না। আই এম ভেরি প্রফেশনাল এবং আমি তার সাথে কর্ডিয়ালি থাকি। সে আমাকে দেখলে বুঝবে না যে আমি জানি বিষয়টা। আমার কাছে মনেই হয় না যে তার জাজমেন্টের উপরে আমার ক্যারেক্টার বা পার্সোনালিটির কোনো চেঞ্জ হবে। আর যে তার কথা শুনে প্রভাবিত হবে, সেটাও আমার কাছে মনে হয় না যে দ্যাট ইজ দ্য বটম লাইন। তার এত পাওয়ার আমার তাকে দিতে ইচ্ছে। কিন্তু ব্যক্তি সম্পর্কে, মানে ব্যক্তিগত এই বলয়ের ভেতরে যদি হয়, ধরুন কাজের কোনো সম্পর্ক নেই এবং কন্টিনিউয়াসলি তার সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কিভাবে হ্যান্ডেল করেন এগুলো? সেই মানুষগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। সে যদি আমার পার্সোনাল স্পেসে ইন্ট্রুড করে, দেন ইট বিকামস হার্মফুল। আমার কাজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ওকে আমি কাজ করছি, কাজ শেষ, কথা শেষ, গুড বাই, টাটা। সো তার সাথে আমার দেখা হলে কর্ডিয়াল হওয়া ছাড়া আর কোনো তেমন এফর্ট দিতে হচ্ছে না, বা আমার মস্তিষ্ক খাটাতে হচ্ছে না যে আমার তাকে টলারেট করতে হচ্ছে ইন মাই পার্সোনাল স্পেস। কিন্তু সেটা যদি এমন কেউ হয় যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে এমন থাকে, হ্যাঁ, যে ঘুরিয়ে 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 বিভিন্ন মানুষকে গিয়ে 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 একটা ডিস্টারবেন্স তৈরি করছে, দেন ওটার পিছনে মাথা খাটাতে হয় যে ওকে দিস ইজ ক্রিয়েটিং আ ডিস্টারবেন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ওই মানুষগুলোকে আমি অ্যাভয়েড করতে পছন্দ করি, এবং আমি একটা লেভেলের যারা আমার লাইফে ইম্পর্টেন্ট তাদেরকে আমি জানিয়ে দিই যে দিস পারসন সিমস হার্মফুল ফর মি। আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সবসময় বলে বিউটি উইথ ব্রেন, শুধু তাই না, অনেক দর্শকরাই কিন্তু বিউটি উইথ ব্রেইন বলে আপনাকে অভিহিত করেন। সো বই পড়ার অভ্যাস নিশ্চয়ই অনেক বেশি রয়েছে। আচ্ছা, কি বই পড়তে ভালো লাগে?
আমার সব ধরনের বই পড়তে ভালো লাগে, আমার থ্রিলার পড়তে ভালো লাগে, আমার লাভ স্টোরি পড়তে ভালো লাগে, ইভেন মেডিকেল জার্নালস পড়তেও ভালো লাগে। আচ্ছা, আপনি তো অনেক আগে থেকেই কাজ শুরু করেছেন, স্পেশালি আমি যদি বিজ্ঞাপনগুলোর কথা বলি, আরও স্পেসিফিক করে যদি বলি, তাহসানের সাথে আপনার বিজ্ঞাপন তো সেই সময় ভীষণ সাড়া ফেলেছিল। খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন কখনো? হ্যাঁ, পড়েছি। কেমন ছিল সেটা? যখন কোনো দাওয়াতে যেতাম বা কোনো গ্যাদারিংয়ে যেতাম তখন অনেক আদর পেয়েছি, স্পেশালি মুরব্বীদের। মানে এক একজন দাদি নানি টাইপের একজন আসবে, তারপর সব দাদি নানিকে একত্রিত করে দেখো 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 মেয়েটা, আল্লাহ কি কিউট, এবং গালটাল টেনে আদর, এই লেভেলের আদর। সেটা এখনো কি কেউ করেন? করে, এবং ওটা খুবই মানে কেমন জানি ভিতরে কেমন যেন লাগে ওই আদরগুলো পেলে। আবার কিছু টাইমে মানুষ অনেক উইয়ার্ড টাইপের মন্তব্য করে বসে, এইটা খুবই awkward। হ্যাঁ, এটাতে জাস্ট মানুষের সেন্সের অভাব, যে ওই এটিকেটটা নেই বা ওই পারমিশন নেওয়ার ব্যাপারটা নেই, বা হতে পারে অনেক বেশি অন করে ফেলে যে কাছে পেয়েছি একটু ধরি। সো আমি ওই ইমোশনটাও বুঝি, আবার কিছু টাইমে ওই ডিসকমফর্টটাও থাকে। ইউ নো, উই আর ভেরি সেনসিটিভ অ্যাবাউট টাচ, এন্ড আমাদের কোন টাচটা কি সেটার ব্যাপারে আমাদের ওই রেডারটা খুব প্রকট। সো ওই জায়গা থেকে ওই বিড়ম্বনাগুলো। এক্স্যাক্টলি। আর আমরা তো একদম আড্ডা জমিয়ে ফেলেছি বলতে গেলে, আর ওই খুব ভালো লাগছিল ওই যে আদুরে একটা মানুষ, কিউট একটা মানুষের সামনে বসে কথা বলছি। তবে এবার আমরা এই আড্ডার প্যাটার্নটা একটু চেঞ্জ করব, কারণ আমাদের এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার। গড প্লিজ, আই এম সো ব্যাড অ্যাট র্যাপিড ফায়ার। সো র্যাপিড ফায়ারের বেসিক নিয়ম তো জানেনই, খুব দ্রুত প্রশ্ন করব, আরও দ্রুত আমি উত্তর চাইবো। তবে আমাদের একটা শর্ত রয়েছে, কোনো প্রশ্ন কিন্তু স্কিপ করা যাবে না। ওকে ওকে, রেডি? ওকে। নওরিন হাসান জেনি একজন অভিনেত্রী। আগে ছিল কিন্তু এখন নেই, এমন একটা দোষের কথা বলুন। ইমপেশেন্ট ছিলাম। আর আগে ছিল কিন্তু এখন নেই, এরকম একটা গুণের কথা বলুন। না, মনে হয় না এরকম কিছু আছে। দেশের বাইরে গেলে কোন খাবারটা ট্রাই করেন? ওই দেশে যে ধরনের খাবার পাওয়া যায় সেই কুজিনটা ট্রাই করার চেষ্টা করি। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ। আদরে গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। শপিং এ কি কেনা হয় বেশি? যদি দেশের বাইরে গিয়ে এমনি উইন্ডো শপিং এর মতো যে আচ্ছা কোনো জিনিস পছন্দ হলো, হ্যাঁ আমার জুতো কিনতে ভালো লাগে। দেশে বা বিদেশে কোন তারকার সাজ পোশাক স্টাইলিং আপনি ফলো করার চেষ্টা করেন? আমি কাউকেই ফলো করার চেষ্টা করি। আর কার স্টাইলিং ভালো লাগে দেশে বা দেশের বাইরে কোনো তারকা? আই লাইক সোনাম কাপুর স্টাইলিং। এবার আমি কয়েকটা টাইটেলের কথা বলবো, আমাদের দেশে এই উপাধিগুলো যাদেরকে দিতে চান। ডিভা। আমার কাছে, আমার চোখে এখনো ডিভা শোভন মুস্তাফা। টাইমলেস বিউটি। টাইমলেস বিউটি শমিকা সেন। কেয়ারলেস বিউটি। কেয়ারলেস বিউটি মি। এভারগ্রিন। দিলারা জামান। হট অ্যান্ড সেক্সি। তমা মির্জা। কলিগদের মধ্যে মজার এই উপাধিগুলো কাদেরকে দেবেন? মিস্টার টকেটিভ। অপূর্ব কথা বলে। মিস টকেটিভ। মিস টকেটিভ আমি। মিস্টার কঞ্জুস। ডিরেক্টররা করছি। কুম্ভকর্ণ। অনেক ছেলে, শতাব্দী, দিনার, পাভেল স্যার, ওরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যেতে পারে। আমি ওদেরকে সিঁড়িতেও ঘুমাতে দেখেছি। বিশ্বপ্রেমিক। শাকিব খান। একটি আদর্শ দিনে কি হতে পারে? যে দিনে আমার মন খারাপ হবে না। আর মন খারাপের দিনে কি কি করা হয়? মন খারাপের দিনে আমার মনে হয় যেন দিনটা তাড়াতাড়ি পার হয়ে যায়, আজকের দিনটা শেষ হলেই আমি বাঁচি। ধরুন আপনাকে 5 কোটি টাকা দেওয়া হলো, কি করবেন সেই টাকা দিয়ে? ব্যাংকে রাখবো, সঞ্চয়পত্র করব, সামনে বোনের পড়াশোনা আছে সেটা আলাদা করব। অনেক দায়িত্ব, অনেক। ধরুন আপনাকে বলিউডের কোন সিনেমার রিমেকে অভিনয় করতে হবে, কোন সিনেমার কোন চরিত্রটা বেছে নেবেন? আমি রিসেন্ট লাপাতা লেডিজ দেখেছি অ্যান্ড আই লাভড ইট। আমাকে যদি মানে এবং সবচেয়ে ভালো লেগেছে আমার পুলিশ ইন্সপেক্টর চরিত্রটা, মানে ওটা যদি কোনো ছেলে না হয় মেয়ে হতো, আই উড হ্যাভ লাভড টু ডু ইট। ইয়েস। আপনার সবচাইতে বড় শক্তি কি আর দুর্বলতা কি? আমি খুবই অনেস্ট অ্যান্ড লয়াল ইন মাই রিলেশনশিপস, ইন মাই ফ্যামিলি। আমার কাছের মানুষদের সাথে আমি অসম্ভব লেভেলের লয়াল, পেশেন্টও টু অ্যান এক্সটেন্ট। আমি অনেক পেশেন্ট, আর ক্ষতিও এগুলোই করে। এক্স্যাক্টলি। ভয় পান কিসে? যোগ ভয় পাই।
এবার কয়েকজনের নাম বলছি, তাদেরকে একটি করে প্রশ্ন করুন। আচ্ছা, সুবর্ণ মোস্তফা, আপনি আমার বাসায় আসবেন কবে? বদরুল্লাহ নাম সৌদ, সৌদ ভাই বাসায় আসবেন কবে? ওনাকেও আগে প্রশ্ন। নীলাঞ্জনা নীলা, তুই এখন কার সাথে প্রেম করছিস? মোশাররফ করিম, মোশাররফ ভাই তুমি আমার সাথে নেক্সট কাজ কবে করবা? তাহসান খান, তাহসান ভাই তুমি আমার সাথে নেক্সট কাজ কবে করবে? অপূর্ব, তাকেও বাসায় কবে আসবি? আফরান ওদের কাছে নিশো, আমার কোনো প্রশ্ন নেই, সত্যি কথা। আফরান আফরান নিশো, নিশো। ফোন করলে ফোন ধরিস না কেন? তানভীর খান। একদম কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ নওরিন হাসান জেনি, আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ওই যে শুরুতেই বলেছি, এখনো বলবো, আমি রীতিমতো আপনার ব্যক্তিত্বের বিশাল বড় একজন ফ্যান। খুব খুব ভালো থাকবেন, আরও কাজ দেখতে চাই, নিয়মিত চাই, আপনাকে নিয়মিত চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে এই শেষ না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্যান্টালিনা রূপকথায় আসার জন্য। আর স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ স্যান্ডেলিনের রূপকথা। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ মাছরাঙা ফর ইনভাইটিং মি। আপনাদের কারণে আমার ভিউটা চেঞ্জ হয়েছে, যে এই ধরনের শো আমি করতে পারি। ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড, মেবি আই উইল বি এনকারেজ টু ডু দিস ইন ফিউচার। আমরা ওই যে যেমনটা বললাম, আরও আপনাকে চাই, আর সবসময় দোয়া করি আপনার মুখের এই মিষ্টি হাসিটা যেন অটুট থাকে। খুব ভালো থাকবেন। আমিও এই দোয়া করি। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা সামার কুলিং সিরাম তৈরি করে দেখাবো। যে ফলগুলো আমরা সামারে খাই সেগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে সিরাম তৈরি করে ফেসে লাগাতে পারি। দেখুন তাহলে। আমার সঙ্গে আছে আজকে মডেল টুম্পা। টুম্পা, কেমন আছো? অনেক ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কি করছো? পড়াশোনা কি করছো? আমি এইচএসসি কমপ্লিট করলাম, এখন আচ্ছা। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। খুব ভালো। আর পাশাপাশি কি মডেলিং জি, চলছে? আজকে আমি একটা সামার কুলিং করব ফেস প্যাক। এখানে আমি তরমুজের রস নিয়েছি। তরমুজের রসে ন্যাচারাল ব্লিচ তো আছেই, এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন আছে। জাস্ট 2 টেবিল স্পুন আমি তরমুজের জুস নিয়ে নিলাম। তার সাথে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা একটা সিরাম টাইপের হবে। তরমুজের জুস এবং অ্যালোভেরা জেল, ব্যাস এই দুটো জিনিস দিয়েই আমাদের একটা চমৎকার সিরাম তৈরি হয়ে যাবে। তবে যাদের স্কিন অনেক ড্রাই থাকবে তারা চাইলে একটু গ্লিসারিন অ্যাড করতে পারেন, অথবা রোজ ওয়াটারের দরকার নেই, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। কিভাবে আপনার উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমাকে সাহায্য করছে মডেল টুম্পা। এসো। আমি এখন জাস্ট ইউজটা দেখিয়ে দিচ্ছি, আমি ব্রাশ দিয়েই দেখাচ্ছি। এটা একটা থিক সিরামের মতো হয়ে গেছে। এই যে দেখুন, কাচের কন্টেনারে রাখতে হবে এয়ার টাইট অবস্থায়। ফ্রিজে রেখে চাইলে আপনি 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। এই সিরামটা এইভাবে ইউজ করতে হবে। এখন আমরা হাত দিয়েও ইউজ করতে পারি, তবে একটু মাসাজ করলে জিনিসটা ভালো হয়। তুমি জাস্ট এরকম করে মাসাজ করো। দেখা যায় না যে মুখ ধোয়ার সময় আমরা স্কিনটাকে এই চোখের নিচ টিচ সব কিছু মিলিয়ে ইউজ করতে হবে। এই একটা চকচকে ভাব কিন্তু অলরেডি চলে এসেছে, কারণ এখানে অ্যালোভেরা জেল এবং তরমুজ দুটোই আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। আর আমি যে সিরামগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব একটা মানে কস্ট এফেক্টিভ না, মানে লো কস্টে লো বাজেটে আপনি চাইলে আপনার স্কিন কেয়ার করতে পারেন। এর জন্য অনেক কিছু করার দরকার নাই। বাড়িতে খাওয়ার জন্য তরমুজ নিয়ে আসলে আপনি 1 উইকের জন্য তৈরি করে স্টোর করে রাখতে পারেন, এবার সেটা রেগুলার ইউজ করতে পারেন। আর ট্যান দূর করতে হেল্প করে, সবথেকে বড় জিনিস সামারের জন্য। এই জন্য এটা আমরা সামার কুলিং বলি। আর আরেকটা জিনিস করতে ভুলবেন না, যখনই আপনারা ফেসে কিছু লাগাবেন একদম নেক টেক যতটুকু আপনার ওপেন থাকে পুরো জায়গায় লাগাতে হবে। তা না হলে দেখা যাবে যে ফেসের কালার এক আর এইখানের কালার এক। তুমি কি ইউজ করো? আমি সিরাম? খুব কম জিনিস ইউজ করি, ন্যাচারালি যতটুকু। এই যে সামার সিজনে যখন হচ্ছে তরমুজ বাসায় আনে, তো ওই ইয়াটাও আমি ইউজ করি ভাবে। জাস্ট একটা পিস ইউজ করে ফেলো। তবে ডাইরেক্ট না করে তরমুজের সাথে তুমি একটু মধু যদি মিশিয়ে নাও, তাহলে এটার যে অ্যাসিডিক কম্পোনেন্ট আছে
সেটা নিউট্রাল হয়ে যাবে। তো টুম্পা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্কিনের সাথে কেয়ার কথাটা তো আছেই, আপনারা অবশ্যই যত্ন নেবেন সময় নিয়ে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, পরিবেশ পরিস্থিতি আপনাকে যতই অস্থির করে তুলুক, সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে হবে। এই চেষ্টাটা, চিন্তাটা যদি ভেতরে থাকে, তাহলে আপনি অবশ্যই সুস্থ এবং সুন্দর থাকবেন। দেখা হবে আবার। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাডেন্ডার রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে খুব সহজেই আমরা আমাদের ডায়াবেটিক টাইপ 2-কে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি। টাইপ 2 ডায়াবেটিক কেন হয়, তার মূল কারণ হলো আমাদের প্যানক্রিয়াসে 3টি কোষ থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোষ হলো বেটা কোষ। এই বেটা কোষ থেকে বা বি সেল থেকে যেইটি নিঃসৃত হয় এটির নাম হলো ইনসুলিন। ইনসুলিনের নিঃসরণের তারতম্য হয়ে গেলেই যে প্রবলেমটি আমরা অনুভব করি সেটি হলো টাইপ 2 ডায়াবেটিক। এটি আমরা খুব সহজেই নির্মূল করতে পারি। কিভাবে? এর জন্য আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হয়েছে আসনগুলো, যেগুলো আমাদের প্যানক্রিয়াসে চাপ প্রয়োগ করবার ফলে প্যানক্রিয়াসের কার্যক্ষমতাকে আমরা খুব সহজেই বৃদ্ধি ঘটাতে পারি। চলুন আমরা ঠিক এই প্রক্রিয়া থেকে সবসময় চেষ্টা করব ইয়োগা শুরু করবার। এটি হলো ক্রস লেগ পজিশন। এখানে সবসময়ই আমাদের ব্যাক স্ট্রেট থাকবে, চিন সোজা থাকবে। আমরা প্রথম একটি ক্লিনজিং এক্সারসাইজ দিয়ে শুরু করব, সেটি হলো কপাল ভাতি। সেটি হলো আমাদের নাভির নিচ থেকে ফোর্সফুলি অ্যাক্সেলেশন করব। এর ফলে আমাদের ডিটক্সিফিকেশন হবার ফলে এবং এই জায়গাটিতে চাপ প্রয়োগ হবার ফলে প্যানক্রিয়াসে চাপ প্রয়োগ হবে, যার ফলে ইনসুলিনের ভারসাম্যটি রক্ষা পাবে। সেজন্য আমাদের মূল লক্ষ্য থাকবে ফোর্সফুলি অ্যাক্সেলেশন। এটা এমন হতে পারে 1-এ আপনি শ্বাস গ্রহণ করবেন এবং 2-তে আপনি ফোর্স করে শ্বাস ফেলবেন এবং আপনার মুখ এবং বুক সব থাকবে স্বাভাবিক। শুধুমাত্র পেটের নিচ থেকে পেটটিকে আপ ডাউন করবার চেষ্টা করব। 1 2 1 2 1 2 1 2 1 2। প্রিয় দর্শক, এটি কমপক্ষে আমাদের লক্ষ্য থাকবে প্রথম অবস্থায় 30টি স্ট্রোক একসাথে করবার। তারপর যখন আপনি অভ্যস্ত হবেন, ধীরে ধীরে আপনার সামর্থ্য অনুসারে বাড়াতে চেষ্টা করবেন। এটি করবার পর আমরা একটি আসন করব হাফ স্পাইনাল টুইস্ট, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্রস লেগে একটি হাঁটুর উপর আরেকটি হাঁটু রাখবো। যে হাঁটুটি থাকবে ঠিক তার উল্টা পাশে আমরা আমাদের সমস্ত শরীরটিকে টুইস্ট করব। এইভাবে টুইস্ট করবার ফলে লক্ষ্য রাখুন আমাদের পেটের যে জায়গাটি আছে, বিশেষ করে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে চাপ প্রয়োগ হচ্ছে। আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, মূলত এখানেই কাজটি করবে, রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে এটির কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আবার পূর্ব অবস্থায় এসে ঠিক একইভাবে অপর পাশটি করে নেব। দুটি পাশ হবার পর এবার আমরা ধীরে ধীরে পিঠের উপর শুয়ে পড়ব। ঠিক পিঠে শোয়ার পর এভাবে কমপক্ষে আপনি 30 সেকেন্ড সময় ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন। করবার পর পা দুটো একসাথে রেখে এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটো উপরের দিকে মাথার উপরের কাছে রেখে সমস্ত শরীরকে সম্প্রসারণ করে এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা এবং হাত দুটো উপর দিকে উঠে যাবে। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের এই জায়গাটিতে মূলত চাপ পড়ছে, যেটি হলো প্যানক্রিয়াসে প্রচুর চাপ সৃষ্টি করে টাইপ 2 ডায়াবেটিক থেকে পরিত্রাণের জন্য এটি একটি চমৎকার আসন। এই আসনও কমপক্ষে আমরা চেষ্টা করব 1 মিনিট সময় থাকবার এবং আমাদের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস থাকবে ধীর এবং স্বাভাবিক। এবার সর্বশেষ একটি আসন করব, এটি একটি চমৎকার আসন। ঠিক আমরা আমাদের শরীরের ওজনকে পেটের উপর নিয়ে আসব। পেটের উপর নিয়ে এসে আমরা হাঁটুকে ভাঁজ করে পায়ের গোড়ালিকে দুটো হাত দিয়ে গ্রিপ করার চেষ্টা করব, ধরে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে মাথা, বুক এবং হাঁটুকে উপরের দিকে তুলে ধরব। ধনুরাসনা, এটি একটি চমৎকার আসন। এটি আমরা কমপক্ষে 1 মিনিট থাকবার চেষ্টা করব। যারা 1 মিনিট থাকবার পর অভ্যস্ত হয়ে যাবেন তারা এটিকে আরও স্টিমুলেট করতে পারবেন। এটিকে আপনি যদি সামনে এবং পিছনে আপ ডাউন করবার চেষ্টা করেন, তাহলে এটি আরও চমৎকার রকমের আমাদের কাজ করবে ইনসুলিনকে ভারসাম্য রক্ষা করবার।
আমরা হাঁটুকে মুক্ত করে আমরা ধীরে ধীরে ফাইনাল রিল্যাক্সেশন কিংবা সম্পূর্ণ শীতলাসন যাব। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি ডায়াবেটিক থেকে পরিত্রাণের জন্য আপনাদেরকে সবসময় যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় শিল্পীর সাথে গল্প, আড্ডা, হাসি, ঠাট্টা, বিউটি টিপস এবং যোগা টিপসের মাধ্যমে দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের স্যান্ডেলিনার রূপকথায়। দর্শক, আজকের মতো আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, তবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।